আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। বাফলো বাংলার এই মুহূর্তের লাইভে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে আছি আমি আবুল হক মুরাদ, এবং আজকে আমাদের সাথে অতিথি হিসেবে আলোচনার জন্য রয়েছেন আমাদের সবার পরিচিত মুখ ডক্টর ফাহিম তাজওয়ার। আমরা আজকে কথা বলবো হচ্ছে যে আপনার স্বাস্থ্য নিয়ে, আর বিশেষ করে আমাদের যেহেতু আগামীতে রমজান মাস আসতেছে, রমজান রমাদান মাসে আমরা কিভাবে আমরা কিভাবে স্বাস্থ্য সচেতন হতে পারি, আমরা কিভাবে আমাদের স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখতে পারি, আমরা কিভাবে সুস্বাস্থ্য রেখে রমজানের রোজাগুলো পালন করতে পারি, এই বিষয়গুলো নিয়ে আমরা আজকে কথা বলবো। আর ডক্টর ফাহিম তাজওয়ার, আপনাকে বাফলো বাংলার স্টুডিওতে স্বাগত। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, ধন্যবাদ মুরাদ ভাই। সম্মানিত সুধীমণ্ডলী, যারা আজকে উপস্থিতি আছেন এবং যারা লাইভ দেখতেছেন এবং যারা পরবর্তী সময় রেকর্ডিং দেখবেন, আপনাদের সবাইকে জানাই রমজানের অগ্রিম শুভেচ্ছা। রোজার মাসটি আসলেই খুবই পবিত্র মাস, এবং এই মাসে আমাদের যে অপরচুনিটি আছে সুস্বাস্থ্য থাকার জন্য, যে ধরনের জিনিস এই রোজার মাস থেকে নেওয়া যায়, যদি আমরা সঠিকভাবে নিতে পারি, তাহলে আমি মনে করি যে সারাটা বছর, বাকি যে 11টা মাস আছে, কিন্তু সুস্থ থাকা যায়। তো আশা করি আজকে আলোচনার মধ্যে এটা বের হয়ে আসবে। আমরা চেষ্টা করব যে যতটুকু পারা যায় এই আলোচনা কিছুটা বুঝে নেওয়া, শিখে নেওয়া, যেন আমরা আমাদের এই রোজার মাসটাকে আমরা কীভাবে কাজে লাগাতে পারি। বিশেষ করে আমরা যেটা একটা কথা সবসময় বলি অথবা প্রচলিত আছে, যে রমজানের একটি মাস একজন মুসলমানকে এমনভাবে প্র্যাকটিস করায়, অথবা একজন মুসলমান এমনভাবে প্র্যাকটিস করে যাতে বাকি 11টি মাস একজন Absolutely. সুন্দর, একজন সৎ মুসলমান, সব দিক থেকে যাতে একজন সুন্দর একটা পরিপাটি জীবন আপনার যাপন করতে পারে। তো আমরা মনে করি যে এই ব্যাপারে আমরা এই যে মানে স্বাস্থ্য ভালো রাখা থাকা, এটাও কিন্তু আপনার খুবই জরুরি একজন মুসলমানের জন্য। শুধুমাত্র নট বিফোর রামাদান অথবা ডিউরিং রামাদান, এই সময়টা না, শুধু যাতে বাকি মাসগুলোতে আমরা আপনার ভালো থাকতে পারি, সুস্থ থাকতে পারি। Absolutely. তো আমরা শুরুতে আপনার কাছ থেকে জানতে চাইবো, সেটা হচ্ছে যে আমরা আসলে দিনের শুরুটা আমাদের সেহরি দিয়ে হয়। তো সেহরিতে আমরা কোন ধরনের খাওয়া খেতে পারি, অথবা কোন ধরনের খাওয়া খেলে আমরা পুরো দিন আমাদের স্বাস্থ্য ভালো থাকবে, অথবা অনেক সময় দেখা যাচ্ছে যে আপনার খাওয়ার কারণেও খুব দুর্বল লাগতে পারে, কারণ আমাদের অনেককে কাজে যেতে হয়, অফিসে যেতে হয়। ইন জেনারেল আমরা কোন ধরনের ভালো খাওয়াটা খেতে পারি আপনার, অথবা সেহরির প্লেটে, ফুড প্লেটে আপনার কোন খাওয়াগুলো রাখলে ভালো হয়? So, সেহরি সুহরটা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট মিল রোজার মাসে। কারণ এই সেহরি খাবারের পরেই তো আমাদের 12-13 ঘন্টা রোজাটা শুরু হচ্ছে। তো বিভিন্ন সময় দেখা যায় আনফর্চুনেটলি অনেকেই কিন্তু সেহরি আমরা খাচ্ছি না। আমরা হয়তো বা রাতে তারাবি নামাজটা পড়ে কিছু খাওয়া দাওয়া করে ঘুমায় যাই, এবং তারপর থেকেই কিন্তু আমাদের রোজাটা তখন শুরু হয়ে যায় লিটারেলি, কারণ ফাস্টিংটা যদি আপনি ওইটা করেন, লেটস সে 12টার সময় আপনি লাস্ট মিলটা খেলেন, 12টা থেকে আপনার শুরু হলো পরের দিন 6টা পর্যন্ত, দ্যাটস এ গুড, কত ঘন্টা হইলো তাহলে? অলমোস্ট 18 ঘন্টা রোজা। এটা কিন্তু টাফ বডির জন্য। কিন্তু যদি আপনি সকালে আপনি সেহরির সময় যদি খান, উইচ ইজ অ্যাবাউট ওয়াট 5, মেবি ক্লোজ টু 6 হবে, তাই না? 5:45, 5:30 এরকম হবে, তাই না? সো ওইখান থেকে শুরু করলে ইটস অ্যাবাউট হোয়াট 11, 12, 13 আওয়ার্স। এটা কিন্তু আবার ডুয়েবল। সেহরির সময় দেখা গেছে যে আসলে সেহরির সময় থেকে কিন্তু আমাদের ইনসুলিনটা আস্তে আস্তে উঠা শুরু হয় করে লাঞ্চের মানে অ্যারাউন্ড 2-3 o'clock পরবর্তী সময়ে কিন্তু এটা নেমে যায় ওই সানসেটের সাথে। তো যদি আমরা ওই সময়টা না খাই, তাহলে বডির মধ্যে যে অটোফেজি নামে যে গুণটা আছে, অটোফেজি বলতে সাংঘাতিক একটা জিনিস, যেটা আমরা অনেকেই অথবা জানি। এখন এটা নিয়ে জাপানিজ একজন রিসার্চ এটা নিয়ে গবেষণা করে কিন্তু উনি নোবেল প্রাইজও পেয়েছেন। তো অটোফেজি জিনিসটা হচ্ছে এরকম: যখন আমরা একটা লম্বা সময় ক্ষুধার্ত থাকি, পানি বা কোনো খাবার না খাই, তখন বডি যেদিকেই পারে ময়লা আবর্জনা বা এক্সট্রা যে খাবারগুলো আছে, অথবা উইক যে সেলগুলো আছে, যেগুলো মনে করেন বডি মনে করতেছে এদের কোনো দরকার নাই আমাদের বডিতে, ওদেরকে এদের মেরে ফেলে ময়লা আবর্জনাগুলো ওরা ওরা ক্লিন করা শুরু করে দেয়। এতে সুবিধা হয় কি, মনে করেন একটা এক্সট্রা কোলেস্ট্রল জমে আছে, বসে আছে, ওইগুলো কিন্তু বডি ক্লিন করে ফেললো। লেটস সে একটা ব্রোকেন একটা সেল আছে, যেখান থেকে হয়তো ক্যান্সার সেল জন্মে হইতে পারে, ওটা ওই বডি মেরে ফেলে তখন। সো অটোফেজটা কিন্তু সুবিধা পাওয়া যায় যদি আপনি দিনের বেলা রোজা রাখেন। তো সেহরির সময়, again, I cannot stress enough, you have to wake up and eat the suhoor.
ইউ ডোন্ট ওয়ান্ট স্টার্ট ফাস্টিং অ্যাট 12 AM, মানে ওই একেবারে রাতের বেলা খাবার খেয়ে আপনি, হ্যাঁ, মধ্যরাত থেকে আপনি রোজা রাখাটা উচিত উচিত না। মানে ফজরের সময় এর আগে উঠে তারপর আপনি খেয়ে তারপর আপনি রোজা রাখবেন। আচ্ছা, ডাক্তার তারপরে এখানে তো আরেকটি বিষয় যেটি হচ্ছে যে সেহরি কিন্তু খাওয়াটা সুন্নাত। Right. রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে খুব বেশি আপনার বলেছেন এবং কি এই বলেছেন যে যাতে করে আপনার সেহরি আমরা খাই। হুম, অ্যাবসলিউটলি। সো সেহরির সময় তো আপনি ক্লোজেস্ট টু মানে ফজরের নামাজের আগ পর্যন্ত আপনি সেহরি খেলেন, তো কি খাওয়া যায়? লট অফ দ্য টাইম আমরা কিন্তু ফোকাস করি যেগুলা মানে ঘুম থেকে উঠে তো অনেক সময় মুখের মধ্যে স্বাদ থাকে না, আমরা চেষ্টা করি যে কিছু মিষ্টি জাতীয় কিছু জিনিস খেতে বা হালকার মধ্যে খেতে, দই ভাত এরকম কিছু জিনিস খেতে। কিন্তু সমস্যা হচ্ছে কি, দই অথবা ভাত এসব কিন্তু খাবার শরীরের মধ্যে 4 থেকে 5 ঘন্টা আপনার সাপ্লাই দিবে এনার্জি, তারপর কিন্তু থাকে না। সো বেসিক্যালি আপনার এই যে 12 ঘন্টা 13 ঘন্টা আপনি রোজা রাখতেছেন, ইউ ডোন্ট হ্যাভ এনার্জি আফটার 4-5 আওয়ার্স। সো লেটস সে আপনি মিষ্টি খেলেন, দই খেলেন, ভাত খেলেন, যেগুলোর মধ্যে বেসিক্যালি মানে রিফাইন্ড কার্ব অথবা সিম্পল কার্ব অথবা আপনার সুইট জিনিস, এগুলো খাওয়ার পর সুগারটা আপনার খুব মানে স্পাইক করলো, আপনার খুব ভালো লাগলো, কিন্তু 3-4 ঘন্টা 5 ঘন্টা 6 ঘন্টা পরে কিন্তু 6 ঘন্টা সেটা যায় না, এর আগে কিন্তু আপনার সুগারটা ক্রাশ করে। আচ্ছা, তখন তো আপনার ক্ষুধা লাগতেছে, টায়ার্ড, ফ্যাটিক, দেখা যায় বিকালবেলা আপনার মাথা ব্যথা শুরু হয়ে গেছে। ইটস বিকাম রিয়েলি হার্ড টু ফাস্ট অ্যাট দ্যাট টাইম যদি আপনার অভ্যাস না থাকে তখন। তো আই উড মানে আমি ফোকাস করবো প্রোটিন। প্রোটিন ক্যান গো লং। আচ্ছা, তো প্রোটিন মনে করেন আপনার মিট, ফিশ, এগ, তারপর বিনস পাওয়া যায়, ইয়োগার্ট পাওয়া যায়, মিল্কের মধ্যে পাওয়া যায়। তো এই যখন আপনি খাবার ইয়োগার্ট বলতে আর কি টক ইয়োগার্টটা মোস্টলি আচ্ছা। ফোকাস করা যায়, বা গ্রিক ইয়োগার্টটা। তো ওইগুলো খেলে কিন্তু আপনার লম্বার সময় ধরে কিন্তু সাপ্লাই দিচ্ছে, আস্তে আস্তে করে সুগারটা ভাঙে। তো খাবারটাও কিন্তু আপনার বডিতে অনেকক্ষণ থাকে। তার সাথে যে কমপ্লেক্স যে কার্ব যেগুলো আছে, তো কমপ্লেক্স কার্বগুলো হচ্ছে যেগুলোতে ফাইবার থাকে। তো লেটস সে সাদা চালের পরিবর্তে লাল চালটা, আচ্ছা, ব্রাউন রাইস। ব্রাউন রাইসটা, কারণ ব্রাউনের মধ্যে কি আছে, ফাইবার, এক্সট্রা একটা লেয়ার থাকে ধানের উপর, আচ্ছা, সরি আমি চালের উপর, চালের উপর। চালের উপর ধানের উপরে চালটা। তো এই ফাইবারের কারণে কিন্তু বডি আস্তে আস্তে ভাঙে। তখন সুবিধাটা কি, লেটস সে আপনি যদি হোয়াইট রাইসটা খান, 4-5 ঘন্টা ম্যাক্সিমাম সুগার আপনাকে সাপ্লাই দিল, কিন্তু ওইখানে যদি আপনি ফাইবার যুক্ত যেটা আপনার ব্রাউন রাইসটা খান, ওইখানে কিন্তু সুগারটা আপনাকে সাপ্লাই দিচ্ছে অনেক লম্বা সময় হালকা হালকা করে করে, তারপর আচ্ছা। ক্ষুধাটা কিন্তু আপনি কম লাগতেছে। তারপর মধ্যে চানার একটা ব্যাপার, আমরা কিন্তু অনেকেই চানা খাই ইফতারের সময়। আচ্ছা, তার আগে আরেকটা ইফতারে আমরা যাবো ইনশাল্লাহ, পরে আসতেছি। এখন সকালবেলা কেউ কি ইচ্ছে করলে আপনার খেজুর খেতে পারবে সেহরির সময় খাওয়া যায়, খাওয়া যায়। প্রোটিনের জন্য? ওটার মধ্যে মোর মানে সুইটেন, তারপর কিছু নিউট্রিয়েন্ট থাকে, আয়রন থাকে, এগুলো আপনার খাওয়া যায় এটা। আচ্ছা, এখন এর পাশাপাশি আর অন্য কোনো আপনার এই যে অন্য কোনো আইটেম আপনার সেহরি প্লেটে কি অ্যাড করতে পারবে? শিওর। সো চানার ব্যাপারটা বলতেছিলাম যে আমরা অনেক সময় চানা কিন্তু ইফতারের সময় খাই। তো চানার ক্ষেত্রে যদি আপনি এটা শহরের সময় খান, তাহলে কিন্তু কমপ্লেক্স কার্ব, তার সাথে কিন্তু প্রোটিন, এগুলো কিন্তু আপনার চলে আসতেছে। আচ্ছা, তো আই ফিল লাইক যদি আপনার চানা খেতে হয় সকালের দিকে সেহরির সময় খান, প্রচুর পরিমাণ শাকসবজি খান, কমপ্লেক্স কার্ব কিন্তু ওখান থেকে পাওয়া যায়। মনে করেন কুমড়া, পানি কদু যেগুলো আছে, এগুলো কিন্তু খাওয়া যায় সকালের সেহরির সময়। আপনি একটু ডিম খেতে পারেন, সাথে করে আপনি কিছু মাংস নিতে পারেন। এভয়েড ফ্রম এনিথিং সুইট, যেগুলো আছে সুইট থেকে সরে থাকাই ভালো। আচ্ছা, আপনি যে কথাগুলো বললেন যে আমরা ফুড আইটেমগুলো খেলাম, জি, আপনার কিন্তু মানে পুরো দিন রোজা থাকার জন্য আমাদেরকে কি পর্যাপ্ত পরিমাণ শরীরে কি পানি প্রয়োজন নেই? অ্যাবসলিউটলি। এই জন্য কি পানি পান করা দরকার আছে নাকি না করলেও চলবে? অ্যাবসলিউটলি নো, পানি পান করা লাগবে। ম্যাটার অফ ফ্যাক্ট, আপনাকে কিন্তু আমাদের তো জানি ইউজুয়ালি তো 6 থেকে 8 গ্লাস পানি পান করতেই হয়। তো এই পানি পান প্রক্রিয়াটা কিন্তু মানে আপনার ইফতার থেকে শুরু করতে হবে এবং সুহর পর্যন্ত চলতে হবে। তো সেহরির সময় এটা একটু মনে রাখতে হবে যে যে ফ্রুটের মধ্যে পানি মানে পরিমাণটা মজবুত থাকে বেশি, সো লেটস সে ম্যাঙ্গো, প্লাম, আনারস, তরমুজ, এই জিনিসগুলো কিন্তু আপনার সেহরির সময় খাওয়া যায়। তো ইফতার থেকে সেহরির সময় এই জিনিসগুলো খেলে ভালো। অ্যাট দ্য সেম টাইম মনে রাখবেন কিছু কিছু খাবার আছে যেগুলো খেলে পরে পানি কিন্তু বের হয়ে যায়। লেটস সে আমরা অনেকে কিন্তু সকালবেলা কফি খেতে পছন্দ করি, তাই না? আচ্ছা। তো এই যেটা যদি আপনি কফি খান, ক্যাফিন কিন্তু পানির যে রিঅ্যাবজর্পশনটা করে মানে ব্লাডের মধ্যে রাখবে, ওই ক্ষমতাটা হারিয়ে ফেলে। তো যখনই আপনি ক্যাফিন যুক্ত কিছু করেন, চায়তে কিন্তু ক্যাফিন থাকে, কফির মধ্যেও কি আপনার ক্যাফিন আছে। তো এগুলা খাওয়ার পরে লিটারালি কিন্তু উই বিকাম ডিহাইড্রেটেড। সো এগুলো এক্সট্রিমলি আপনি অ্যাভয়েড করবেন, বিশেষ করে সেহরির সময়। অ্যাবসলিউটলি আচ্ছা। সেহরির সময়। আর সেহরি এবং ইফতারের মাঝে
এমন কোনো কিছু আছে কিনা যে আপনার স্বাস্থ্যগত দিক থেকে আমাদেরকে রোজা থাকা অবস্থায় অ্যাভয়েড করা প্রয়োজন? ওয়েল, সো সেহরির সময় আরো কিছু জিনিস, আপনার অয়েলি ফুডগুলো মোটেও খাওয়া যাবে না। আচ্ছা, অয়েলি টোটালি অ্যাভয়েড ফুড, করতে হবে। স্পাইসি অয়েলি ফুডগুলো উচিত না খাওয়াটা। আচ্ছা কারণ আপনি খাওয়ার পর তো দিনটা শুরু হচ্ছে, সো লেটস সে আপনি যদি কোনো অয়েলি ফুড খান তখন কিন্তু আপনার হার্টবার্নটা শুরু হয়ে যাবে। তো হার্টবার্ন শুধু ভাই তখন তো আপনি কিছু খেতেও পারবেন না, ওষুধ খেতে মেডিসিন পারবেন নিতে না, পারবেন। সারাটা দিন আপনার কষ্টে যাবে। লবণাক্ত কোনো খাবার, সো লবণযুক্ত যেগুলো পিকল মনে করেন বা হাই সল্টেড চিপস মনে করেন, এগুলো খেলে কি হয়, আমাদের মুখে কিন্তু পানির পিপাসা চলে আসে। আচ্ছা, তো ওইগুলোটাও কিন্তু না খাওয়া ভালো। সো লবণযুক্ত খাবার, সুইটেন খাবারগুলো না খাওয়াই ভালো। তাহলে আপনি বলতেছেন যে আপনার জাল, তারপরে তো তেল, এগুলা আপনার তরকারিতে কম দেওয়ার জন্য। অ্যাবসলিউটলি, বিশেষ করে আমাদের মায়েদের এবং কি আমাদের গিন্নিদেরকে এই ব্যাপারে একটু সতর্ক থাকতে হবে, অ্যাবসলিউটলি, অন্যান্য সময়ের চেয়ে বেশি রমজানে। অ্যাবসলিউটলি, হ্যাঁ। সো দিনের শহরের পর থেকে আই পার্সোনালি অ্যাডভাইস এভরিওয়ান টু ফাস্ট নাও। শাবান মাসে কিন্তু প্র্যাকটিসের সময়। যদি আপনি রোজা রাখা এখনো শুরু করেননি, আপনার উচিত এখনই কিন্তু রোজা রাখা শুরু করা উচিত। তো এখন থেকে যদি আপনি প্র্যাকটিস করতে থাকেন, তো অনেকে মনে করেন রোগ ব্যাধি আছে, ওষুধের একটা নিয়ম আছে, খাবারের একটা একটা জিনিস মানতে হবে। যদি আপনি এখন থেকে প্র্যাকটিস করেন, তাহলে রোজার মাসে কিভাবে কত ক্লাস কখন কি খেতে হবে, খাবার কোনটা খেলে ভালো, এটা তো আপনি নিজ থেকে আপনি জানতে পারবেন। তো এখন থেকে প্র্যাকটিস করা উচিত। এক্সেসিভ কোনো কাজ করবেন না, যেটা মনে করেন যদি আপনি এক্সারসাইজ না করেন, তাহলে মানে রোজা রেখে আপনি এক্সারসাইজ করা শুরু করে দিয়েন না। আচ্ছা। আবার অনেকে আছে যে রোজা রাখার পর ওরা মনে করে যে আমি যদি কোনো কাজ করি তাহলে আমার এনার্জি বার্ন হয়ে যাবে, তখন ওরা করে কি ঘুমায় বেশি সময়, অথবা কাজকর্ম বাদ দিয়ে অনেকটা সেডেন্টারি লাইফস্টাইল চলে যায়, ওটাও কিন্তু খারাপ। আপনি এইমাত্র কিছু খাওয়া দাওয়া করলেন, এখন যদি আপনার নর্মাল লাইফটা না চালান, তাহলে তো আপনার ক্ষুধা কিন্তু কিছুক্ষণ পরে যদি আপনি ঠিক মতো না, এমনি তো লাগবে, ঠিক কিনা না? আপনার লাইফ তো কন্টিনিউ করতে হবে। তো আপনি নর্মাল কাজগুলো করেন, এক্সেসিভ কিছু করবেন না, আবার এট দ্য সেম টাইম বেশি কমও করবেন না। কম করার তো ক্ষতি, কারণ এক্সেস খাবারগুলো কিন্তু আপনার ফ্যাটের মধ্যে পরিণত হচ্ছে। আচ্ছা আচ্ছা, বিশেষ করে আপনার শাবান মাসটাই হচ্ছে কিন্তু রমজানের প্রস্তুতির মাস। আমাদের আজকের এই অনুষ্ঠানটাও সেটি দেখাচ্ছে, যাতে করে আমরা যারা আপনার ফ্যামিলিতে আপনার পরিকল্পনা গ্রহণ করব বিভিন্ন খাওয়া দাওয়া কেনাকাটার ব্যাপারে, আমরা যাতে একটু সতর্ক থাকতে পারি। Absolutely. তারপরে হচ্ছে যে আমরা আমাদের আরও কিছু প্রোগ্রাম আসবে রমজানের আগে, যাতে করে আমরা রমজানের জন্য প্রস্তুতি গ্রহণ করতে পারি। ইনশাআল্লাহ। এখন পাশাপাশি যদি আমরা ধরেন যে আমাদের পুরো দিন রোজা থাকলাম, এরপর আমাদের ইফতারের সময় আসলো, তাহলে ইফতারের সময় আমরা কিভাবে কি করতে পারি? অনেক সময় দেখা যাচ্ছে ইফতারের সময় আমরা খুব বেশি খেয়ে ফেলি। এটা কি আসলেই স্বাস্থ্যের জন্য ভালো কিনা? অথবা পুরো দিন খালি পেটে থাকার পরে আপনার একসাথে অনেকগুলো ফুড কনজিউম করা, এটা আসলে মাঝে মাঝে আমরাও ফিল করি যে কষ্ট হয়ে যাচ্ছে। এই ব্যাপারে আমরা কি করতে পারি? সারাটা দিন রোজা রাখলেন, আপনি কষ্ট করলেন, কষ্ট করে যে বেনিফিট পাওয়ার কথা ছিল, যে বললাম যে অটোফেজি অথবা সেলফ ক্লিনিং যে প্রসেসটা হওয়ার কথা ছিল, আমরা কিন্তু ফাস্টিং করার পরে ফিস্টিংয়ে বসে যাই। তো ফিস্টিংটা কি আমরা ভোজনে বসে যাই, অনেক খাবার আমরা তখন একসাথে এত তাড়াতাড়ি খেয়ে ফেলি। স্বাভাবিক, আপনি যদি 12 ঘন্টা 13 ঘন্টা রোজা রাখেন, ক্ষুধা তো থাকেন, তো আপনার ক্ষুধা তো লাগবেই। তখন মনে হবে যেন 1 প্লেটটা আপনার জন্য, আপনার 2 প্লেট আপনার খাবার আমরা খেয়ে ফেলি। তো যদি আপনি হাদিসেন সুন্নাহ দেখেন, যেভাবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রেখেছেন, ওটাই কিন্তু ফলো করলে ভালো। খেজুর খান, খেজুর খেয়ে রোজা ভাঙ্গেন। ওইখানে রুহ আফজাল বলেন বা আপনার আর কি কি আছে, অনেক ধরনের মিষ্টি জাতীয় জিনিস থাকে, দরকার নেই। সাদা পানি। কিপ ইট ভেরি সিম্পল। সাদা পানি, একটা খেজুর, একটা খেজুর, সাদা পানি, নর্মাল পানি খেয়ে আপনি রোজা ভাঙ্গেন। ভাঙ্গার পর যদি আপনি সামান্য কিছু সালাদ খেতে চান, খেতে পারেন। দয়া করে প্লিজ ভাজা পোড়া তখন খাবেন না। আপনার বডিতে কিন্তু অ্যাসিড জমে আছে, সাধারণত আপনি কিছু খান নাই, সো অ্যাসিডটা বিল্ড আপ হয়ে আছে। এখন যদি আপনি ভাজা পোড়া খান, বাই দ্য ওয়ে ভাজা পোড়ার মধ্যে কিন্তু ট্রান্স ফ্যাট থাকে, আচ্ছা তো যেটা সবচেয়ে খারাপ ফ্যাট। আপনার স্টাডিতে দেখা গেছে যে যদি আমরা আমাদের সারাটা দিনের খাবারের মধ্যে মাত্র 2% ট্রান্স ফ্যাট আমরা খাই, তাহলে আমাদের হার্টের সমস্যা 20 থেকে 25% বেড়ে যায়। আচ্ছা। ট্রান্স ফ্যাটটা শরীর ভাঙতে পারে না, সরাসরি হার্টে গিয়ে জমা হয়, বিভিন্ন জায়গায় গিয়ে জমা হয়। আর ভাজা পোড়ার মধ্যে কিন্তু ট্রান্স ফ্যাটটা পাওয়া যায়। আমরা যারা আপনার বিশেষ করে বাংলাদেশি বলি অথবা উপমহাদেশি যারা আছি, তারা কিন্তু ভাজা পোড়াটা খুব বেশি একটা খাই, এটা রমজানের বাইরেও। সাংঘাতিক পরিমাণে, রাইট। বাইরেও এই জন্য কি আমাদের অতিরিক্ত মাত্রায় গ্যাস হয় নাকি অন্য I কোনো? think I think there is a many factor, but this is one of the main factor probably. আচ্ছা সো ভাজা পোড়া খাবার, তো আপনি একটা খেজুর খান, 1 গ্লাস পানি খান, সামান্য কিছু ফ্রেশ ফ্রুট,
নাথিং মানে হিউম্যান তৈরি জিনিস, জাস্ট রেগুলার ফ্রেশ ফ্রুটের যদি আপনি সালাদ খেতে চান, খেয়ে একটু ব্রেক নেন, পারফেক্ট চান্স কিন্তু নামাজটা পড়েন। কারণ এতে হলো কি, আপনার সারাটা দিন রোজা রাখার পর বডিতে কিছু খাবার ঢুকলো, এই সিগন্যাল তো আপনার ব্রেনে যাওয়া লাগবে, সময়টা দিতে হবে। সময় দিতে হবে। হয়েছে কি, আমরা কিন্তু যখন প্লেট নিয়ে খেতে বসি, ব্রেন তো ক্ষুধার্ত, তো ওর কাছে সব কিছু মানে আপনি খাচ্ছেন কিন্তু সিগন্যালটা কিন্তু একটু সময় লাগে যাইতে। তো দেখা যায় কি আপনার পেট ভরে গেছে কিন্তু এখনো ক্ষুধা আছে, একটু পর দেখা যায় এত পরিমাণ আপনি খাচ্ছেন, লড়তে পারতেছেন, আপনার কষ্ট হচ্ছে। কিন্তু যখন সিগন্যালটা যায়, বাই দ্য টাইম ইউ এট সো মাচ, তো এটাকে কীভাবে আপনার এটাকে মোকাবেলা করা যায়? খেজুর, পানি, সামান্য সালাদ খেয়ে নামাজটা পড়ে আসেন। ওই সময়ের মাঝে ব্রেনে অলরেডি সিগন্যাল চলে যাবে যে খাওয়া আসতেছে। রাইট। এটা তো আমরা অন্য সময় করতে পারি, অন্য সময় যে কোনো মিলের আগে অ্যাটলিস্ট হাফ অ্যান আওয়ার আগে এক গ্লাস পানি নাকি খেয়ে নিলে ভালো। ডেফিনেটলি। এটা কতটুকু সঠিক? না, এটা খাওয়া যায় রেগুলার সময়ের আগেও, কিন্তু আপনি এক গ্লাস পানি খেয়ে ফেলতে পারেন। অনেকে আপনার আপেল সাইডার ভিনেগার অ্যাড করে দেয়, অনেকে চিয়া সিড অ্যাড করে, যেটা কিন্তু এখন আপনি করতে পারেন যে দুধের সাথে এক গ্লাস দুধের সাথে কিছু চিয়া সিড দিয়ে দিলে আপনার কিন্তু ফাইবারও পাওয়া যায়, সাথে কিছু প্রোটিনও পাওয়া যায়। তারপর যখন আপনি খেতে বসবেন তখন একটা ব্যালেন্সড একটা মিল প্রিপেয়ার করেন। তো ব্যালেন্স মিলটা বলতে কি, অতিরিক্ত খাবার না। তা আপনি যে প্লেটটা, এটা কিন্তু বানায় নেন। আই উড সাজেস্ট, তো প্লেটটা আপনি আগ থেকেই মানে পিক আপ করেন কী কী খাবেন, মানে আপনার সামনে তো সাজানো আছে, ওইটা না করে প্লেটটা আপনি বানায় নেন। তো কী করবেন, হাফ অফ দ্য প্লেট হবে শাকসবজি, সালাদ, তরকারি, হাফ অফ দ্য আপনার প্লেট হবে। 1/4 হবে রুটি অথবা বিস্কিট অথবা আপনার এক্ষেত্রে ব্রাউন রাইস অথবা রাইসগুলো হবে, আর 1/4 মাছ অথবা মাংস হবে। এই আইডিয়া নিয়ে আপনি খেয়ে ফেলতে পারেন। বাই দ্য ওয়ে, ওই ফ্রুটস কিন্তু আপনি রাখতে পারেন ভেজিটেবলের সাথে, ওই অর্ধেকের মধ্যে আর কি। সো এই যদি প্ল্যান করে আপনি খান, তাহলে কিন্তু প্রচুর পানিও পাচ্ছেন, প্রোটিন পাচ্ছেন, আপনার ভিটামিন পাচ্ছেন, যে খাবারগুলো বডির জন্য ভালো ওগুলো আপনি পেয়ে যাচ্ছেন। এবং বিশেষ করে এইভাবে যদি আমরা মেনটেন করি, কারণ হচ্ছে এরপর কিছুক্ষণ পরে কিন্তু আমরা অনেকে মসজিদে তারাবি পড়তে যাবো, তখন হচ্ছে নামাজেও আপনার খুব মানে সহজে সুন্দরভাবে নামাজটা আদায় করা যাবে। কারণ তা না হলে দেখা যাচ্ছে যে আপনি ইফতারের পরে অনেকগুলো আপনার খাওয়ার পরে অথবা এমন কোনো খাওয়া যেটা আমরা খাচ্ছি, এমন খাওয়াগুলো যেগুলো হচ্ছে বডি অলরেডি আপনার রিয়াক্ট করা শুরু করছে। রাইট, অ্যাবসলিউটলি। সো খাবারগুলো যদি আপনি ঠিকভাবে খান, তাহলে কিন্তু বডি আস্তে আস্তে ওই জিনিসগুলো অ্যাবজর্ব করতেছে। আপনি অতিরিক্ত না খাওয়ার কারণে গ্যাসের সমস্যা হচ্ছে না। তারপর একটু পরে আবার তারাবির নামাজটা আসতেছে, আপনার কিন্তু এনাফ পরিমাণ জায়গাও থাকতেছে, নামাজও পড়তে পারতেছেন। তারাবির নামাজের সময় পানি নিয়ে যান, কারণ লম্বা নামাজ, আর আমাদের কিন্তু পানি খাওয়া লাগবে মিনিমাম যতটুকু পারা যায়, যতটুকু সম্ভব। এই ফাঁক তো পানি খাওয়া লাগবে। সো অনেকেই কিন্তু দেখছেন, আপনি দেখে তারপর দেখবেন নামাজে কিন্তু ওরা পানি নিয়েছে, পানিটা আপনি খেতে পারেন ইন বিটুইন। যদি আপনার প্রস্রাবের সমস্যা না হয়, তাহলে প্রস্রাবের সমস্যা হলেও কিন্তু খাওয়াটা চেষ্টা করে খাওয়াটা উচিত, অ্যাটলিস্ট 2 গ্লাস অথবা ওইখানে আপনি খেয়ে ফেলেন। অথবা অল্প অল্প করে, অনেকগুলো মসজিদে পানি প্রোভাইড করে। জি। আর যারা মসজিদে যারা ইফতার করবেন, আমি অনুরোধ জানাবো, এবং আমি জানি মনে হয় আপনাদের মসজিদের সাথে যুক্ত আছেন, যারা শুনতেছেন, আপনার সাথে অনুরোধ যে ইফতারের সময় প্লেটে যে আপনি মানে যে প্লেটের মধ্যে খাবার দিচ্ছেন, অতিরিক্ত খাবার দিবেন না, এতে কিন্তু মুসল্লিদের কষ্ট হয়ে যায়। আপনি খাবারটা কম পরিমাণে দেন, একটু ব্যালেন্স খাবার দেন, এবং হয়তোবা সামনের মধ্যে খাবার রেখে দিতে পারেন, অথবা আপনার রিফিলের ব্যবস্থা রাখতে পারেন। আমি প্রায় দেখছি মসজিদে গেলে আমি প্রায় দেখি যে বাচ্চারা নিয়ে বসছে, এত বড় প্লেট নিয়ে বসছে, অথবা মানে একজন বয়স্ক লোক অথবা একজন নর্মাল লোক এত খাবার নিয়ে বসছে, খাবার খেয়ে শেষ করতে পারতেছে না, ওয়েস্ট হচ্ছে, অথবা কষ্ট করে খাচ্ছে কিন্তু খাওয়ার পরে ওর সমস্যা হচ্ছে। Why go through all the trouble? আচ্ছা ডক্টর তাজওয়ার, আরেকটা বিষয় সেটি হচ্ছে যে আপনি তো মসজিদ কর্তৃপক্ষের জন্য অথবা যারা এখানে আপনার ইফতারগুলো বেড়ে দেয় তাদের জন্য বললেন। এখন আমরা যারা আছি যে রমজানে রোজাদারকে ইফতার করানোর মাধ্যমে সওয়াব হাসিল করতে চাই, আমরাও অনেক সময় কিন্তু অনেকগুলো আইটেম করে ফেলি। তো এই ব্যাপারে কি আমরা যারা আপনার মেহমানদারি করব অথবা মসজিদে ইফতার দিব, আমাদেরকে কি মানে সচেতন থাকার প্রয়োজন নেই? অ্যাবসলিউটলি। হ্যাঁ, আসলে আমাদের কালচারটাই কিন্তু চেঞ্জ করা উচিত। বর্তমানে আমাদের সমাজ আমরা যেটা দেখতেছি, কোলন ক্যান্সার অন রাইজ। কোলন ক্যান্সার কিন্তু এখন নাম্বার 1 ক্যান্সার হয়ে গেছে আমাদের। আমি স্পেশালি সিইং দ্যাট আ লট মোর ইন এশিয়ান পপুলেশন, আমাদের বাংলাদেশি পপুলেশনের ক্ষেত্রে। এবং আই থিঙ্ক মেনি অফ আস অন দ্য সেম এগ্রিমেন্ট দ্যাট এটা কিন্তু আসতেছে বিকজ অফ আমাদের খাবারের প্রসেস, খাবার এই যে আজে বাজে খাবারগুলো খাওয়ার কারণে। আমাদের আশপাশে কিন্তু অনেকে দেখবেন আপনার হার্টের রুগী, কেন? ওই যে ফ্রাই ফুড খাচ্ছে। লেটস সে আপনি যদি কেউ বুন্দিয়া খায়, জিলাপি খায়, যেটা খুবই কিন্তু কমন কিছু ফুড আমাদের ইফতারের সময়, ফ্রাইড, সুইট, আপনার অয়েলি খাবার এগুলো। তো নট অনলি আপনি পাচ্ছেন আপনার ব্যাড কার্ব, সাথে আপনি পাচ্ছেন এটার সাথে আপনার ট্রান্স ফ্যাট,
তো যেগুলো কিন্তু আমাদের শরীরের জন্য খুবই ক্ষতিকারক। তো মা বোনদেরকে আমি রিকোয়েস্ট করবো, যারাই আপনি ইফতারের সময় যারা ইফতারে দাওয়াত দিবেন, আপনার সিম্পল খাবার একটু চেষ্টা করেন। আমরা আমরা আমাদের ফোকাসটা টেস্টি খাবার থেকে সরিয়ে এনে আমরা ফোকাসটা করি যে হেলদি খাবারে। এটা যদি আমরা দুই একজন করা শুরু করি, বাকিরা কিন্তু ফলো করবে। এটলিস্ট আপনারা অপশন রাখেন যে ভাই আপনি যদি হেলদি খাবার খেতে চান তাহলে দিস ইজ ইউর অপশন, সাথে যদি আপনার এই অপশনগুলো আছে, যদি আপনি এগুলো খেতে চান, লেট আস ডিসাইড। আপনি যদি হাদিসের দিকে খেয়াল রাখেন, হাদিসে কিন্তু আপনার মিল্ক, ডেট, ওটস, তারপর আপনার মাটন, ল্যাম্ব, এগুলো কিন্তু খেতে বলা হয়েছে। তারপর আপনার কমপ্লেক্স কার্ব যেগুলো আছে, অলিভ, অনিয়ন, কিউকাম্বার, ফিগ, কিন্তু খেতে বলা হয়েছে, তাই না? তো এই খাবারগুলো কিন্তু হেলদি খাবার, এগুলো খাওয়া যায়। আরেকটি বিষয় জানতে চাইবো, আমরা যদি ধরেন যে ফিউ ইয়ার্স ব্যাক যাই, অথবা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল অথবা গ্রামের দিকে আমরা দেখতাম, যেটা দেখেছি আমাদের মায়েদের সময়, আমাদের দাদিদের সময়, আপনার চিড়া মুড়ি কলা আপনার দিয়ে ইফতার করতো। এটা কি আসলে স্বাস্থ্যসম্মত কিনা? আই থিঙ্ক ইটস স্বাস্থ্যসম্মত। আপনি যদি খেয়াল করে দেখেন, কলা কিন্তু হ্যাজ এ লট অফ নিউট্রিয়েন্ট ইন ইট। চিড়ার সাথে কিন্তু তেমন একটা সমস্যা, তবে চিড়া যেতে তবে কোন ধরনের চিড়া একটু দেখতে হবে আর কি। এবং ওইগুলা খাওয়ার পর কি আমরা অন্য কিছু খাচ্ছি না, যেটা বিজি আর কি, বিজি আপনার একসাথে আই থিঙ্ক ইটস মাচ মোর হেলদি। সাথে একটু যদি দুধ রাখা যায়, আই থিঙ্ক আচ্ছা দ্যাটস এ গুড। অ্যামাউন্ট এবং পোরশনটা খেয়াল রাখবেন। এখন এমনও আছে হয়তো আপনি স্বাস্থ্যকর খাবার খাচ্ছেন কিন্তু আপনি অ্যামাউন্ট আপনি বেশি খেয়ে ফেলতেছেন। দ্যাটস নট গুড আইদার। টু মাচ ক্যালোরি তো আপনার কখনোই ভালো না। আচ্ছা, তাহলে আপনার আমরা যেটা আপনার লক্ষ্য রাখতে পারি সেটা হচ্ছে রমজানের সময় এবং কি রমজানের বাহিরেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন, পেটের এক ভাগ হচ্ছে খাওয়া দিয়ে, আরেক ভাগ হচ্ছে পানি, আরেক ভাগ যাতে খালি রাখি আমরা। তো এই সুন্নাহটা যদি আমরা ফলো করি তাহলে তো আপনার এই যে বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকেও আমরা তো সুস্থ থাকতে পারি। অ্যাবসলিউটলি, অ্যাবসলিউটলি। এগেইন, রমজান শুরু হওয়ার আগে রোজা রাখবেন, না হলে কিন্তু বডি কিছুটা আতঙ্কের মধ্যে চলে যায়, মাইন্ডও কিছু আপনার ক্রনিক এনজাইটির মধ্যে থাকে। তখন আমরা এই 3 ভাগ কি আসলে 4 ভাগে আমরা চলে যাই খেতে খেতে, তাই না? একেবারে গলা পর্যন্ত চলে আসে, পেট ক্রস করে। তো এইটাকে ফেস করার জন্য আপনারা হচ্ছে এখন থেকে প্র্যাকটিস করে 3 ভাগের 1 ভাগ বাতাসের জন্য রাখবেন, নাহলে কিন্তু অ্যাসিডিটির সমস্যা হবে। 1 ভাগ পানির জন্য রাখবেন, নাহলে কিন্তু বডিতে ডিহাইড্রেশন হবে। 1 ভাগ খাবার রাখেন। যদি আপনি অভ্যাস করতে পারেন, আপনি সুস্থ থাকবেন, আপনার মনটা ভালো থাকবে, আপনার রোজা রাখা হবে। আচ্ছা, শেষের দিকে এসে আরেকটা বিষয় যেটা, সেটি হচ্ছে ধরুন যে আমরা অনেকে নামাজ, তারাবির নামাজ, মসজিদে নামাজ এসে এবং তারাবি পড়ে এসে বাসায়, তখন আবার অনেকের অভ্যাস আছে যে আমরা তখন আরেকটা মিল খাই, অথবা আরেক যে কোনো একটু কম হোক বেশি হোক খাই। তো এই খাওয়াটা আসলে কেমন হওয়া দরকার, অথবা এই খাওয়াটা একটু বেশি হওয়ার কারণে মনে হচ্ছে না যেন আপনার সেহরিতে এসে অনেকে আমরা খেতে পারি না পুরো দিনের জন্য? আই গেস ইটস এ পার্সোনাল, আমি চয়েসে রেখে দিব। ওই যে এক্সট্রা যে থার্ড মিলটা ইন বিটুইন, যে মানে ইফতার এবং সুহরের মধ্যে, হ্যাঁ, হয়তোবা ফোকাসটা মোর করা উচিত তখন ফল এবং ফ্রুটসের দিকে, যেগুলো আপনার পানিযুক্ত যে ফল এন্ড ফ্রুটস, আচ্ছা, ওই সময় খাওয়া যায় যদি কেউ ক্ষুধা থাকে। ওই সময় হয়তোবা শক্ত প্রোটিনগুলো না খাওয়াই ভালো, এটা আমরা সেভ করে রেখে দিই সেহরির সময় খাওয়ার জন্য। যদি খুব প্রয়োজন হয় আপনি ফ্রুটস অথবা ভেজিটেবলটাকেই আপনি বেস্ট, কারণ তারপরে তো আপনি হয়তো ঘুমাতে যাবেন, তো ঘুমানোর আগে তো বেশিরভাগ না খাওয়াই ভালো, গ্যাস্ট্রিকের সমস্যা বেড়ে যায়। তো যদি খেতেই হয়, সামান্য ফ্রুটস খেয়ে আপনি তখন ঘুমাতে পারেন। আচ্ছা, পরিশেষে এসে আপনার পুরো বাফলোবাসী অথবা আমাদের বাফলো বাংলা, আপনার আমেরিকার প্রত্যন্ত অঞ্চলে আপনার দর্শকেরা দেখে থাকেন এবং ইভেন বাংলাদেশেও দেখে থাকেন, তাহলে আপনি যদি পরিশেষে যদি বলেন রামাদানকে সামনে রেখে যে আসলেই আমরা কি করা দরকার, অথবা এক কথায় যদি বলতে হয়? এক কথা বলা টাফ, বাট আমরা ফাস্টিং করার পর ফিস্টিংয়ে নামবো না। এই কথাটি আপনি মনে রাখবেন, যে রোজাটা রাখার পর, এই 12-13 ঘন্টা রোজা রাখার পর যেন এই রোজার ফজিলতটা আমরা একটা মিল, একটা ইফতার অথবা সেহরির মাধ্যমে যেন এটা ডিস্ট্রয় করে না দিই। রোজা রাখার কারণে যে হেলথ বেনিফিটগুলো আছে, এগুলা যেন আমরা পাই। আমরা যেন খাবার থেকে ফোকাসটা সরিয়ে ইবাদতের দিকে, যে কারণে এই রোজার মাসটা আমাদের জন্য ফরজ ওদিকে ফোকাস করতে পারি। বেশি খাওয়ার কারণে যেন আমরা ওই ফজিলত থেকে যেন আমরা বঞ্চিত না হই, এই আশাই থাকবে। সুপ্রিয় দর্শক, আপনারা যারা এই মুহূর্তে আমাদের সাথে লাইভে অংশগ্রহণ করেছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আমরা আপনার স্বাস্থ্য নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন বিষয় নিয়ে আপনাদের সামনে আসব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাফলো প্রমিনেন্ট মিডিয়া বাফলো বাংলার সাথে থাকবেন। ডক্টর ফাহিম তাজওয়ার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে বাফলো বাংলা স্টুডিওতে আসার জন্য এবং কি
এই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলার জন্য। প্রতিবারের মতোই সুপ্রিয় দর্শক, আমাদের ব্রডকাস্টিংয়ে ছিলেন আমাদের এমডি নুরুল করিম জনি এবং কি এমডি ফজলুল করিম রনি ভাই ছিলেন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রামাদান আসার আগে, অর্থাৎ রামাদান মাস আসার আগে, সিয়াম পালনের মাস আসার আগে আমরা যাতে করে নিজেদেরকে প্রস্তুত করতে পারি ওই মাসের জন্য, এই দিকে আমরা সবাই লক্ষ্য রাখবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম।